আচ্ছা, লাস্ট ডে পর্যন্ত যেটা হয়েছিল সে সম্পর্কে একটু ক্লিয়ার করে তারপর আস্তে আস্তে করে আমরা আগানোর চেষ্টা করি। ই কমার্স ব্যাচ 14-এ আমরা যতদূর এগিয়েছিলাম, আমরা অ্যাকচুয়ালি চেক আউট পেজে আছি এবং চেক আউট পেজে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছিলাম আর কি। আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড রিলেটেড যে বিষয়গুলো হয়েছে সেটা যদি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেল থেকে ক্যাটাগরি দিতে পারছি, যে ক্যাটাগরিগুলো আমাদের এখানে ডিসপ্লে করছে। আমরা অ্যাডমিন প্যানেল থেকে ম্যানুফ্যাকচারার দিতে পারছি। ম্যানুফ্যাকচারারটা কোথায় ডিসপ্লে করেছেন? ম্যানুফ্যাকচারার পাওয়া যায়। সো লাইক আমি যদি কোনো একটা প্রোডাক্ট ডিটেইলে যাই, ম্যানুফ্যাকচারারের নামটা দেখাচ্ছেন, রাইট? উপরে এইটা, আচ্ছা, ম্যানুফ্যাকচারারের নাম দেখানো হচ্ছে। বাট এখানে একটা জায়গায় বিশেষ করে ফুটারে, লাইক এখানে এক্সট্রা জায়গায় আপনি বলবেন ম্যানুফ্যাকচারার লিস্ট এখানে আসবে। ওকে, এটা ছোট্ট একটা কাজ, টাস্ক হিসেবে নিয়ে নেবেন। কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিতে ক্লিক করলে ওই ক্যাটাগরি প্রোডাক্টটা এখানে ডিসপ্লে করছে, ঠিক আছে? এটা ডাইনামিক্যালি হচ্ছে। অন্যান্য ক্যাটাগরিগুলো এখানে শর্ট লিস্ট আকারে আসছে। বেস্ট সেলটা করা হয় নাই, বেস্ট সেলটা সেলিংয়ের উপরে নির্ভর করে, যেটা শুধু ডামি ডাটা হিসেবে এখানে দেওয়া আছে। ফ্রন্ট এন্ডে আরেকটা বিষয় যেটা উল্লেখযোগ্য, যেটা অ্যাডমিন প্যানেল থেকে করা হয়েছে, যখন প্রোডাক্ট অ্যাড করা হয়েছে, প্রোডাক্টটাকে যদি ফিচার্ড করা হয়, আমার 10টা প্রোডাক্ট আছে, বাট 10টা প্রোডাক্টই আমার এই ফিচার প্রোডাক্ট এরিয়াতে আসছে না। অ্যাডমিন প্যানেল থেকে যেটাই টিক মার্কস দিয়ে দেওয়া হচ্ছে এটা ফিচার, সেটা এখানে এসে ডিসপ্লে করছে। সো আমি একটু অ্যাডমিন প্যানেলটাতে যাচ্ছি। আচ্ছা, আমি লগ ইন নিচ্ছি, লগ ইন করে নিচ্ছি। কি ছিল? অ্যাড করে নিয়েছিলাম, বলেন তো। হুম, এ না, জান্নাত ডট NAY ডবল EM 050 বাট আমার যতটুকু মনে পড়ে আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছিলাম। আচ্ছা, এখান থেকে যে বিষয়টা করা হয়েছে সেটা হচ্ছে অ্যাড প্রোডাক্টের একটি স্পেশাল ফিচার দেওয়া হয়েছে বা একটা জায়গা ক্রিয়েট করা হয়েছে। কোথায় গেল? এই যে প্রোডাক্ট স্ট্যাটাস, এখান থেকে বলা হচ্ছে ফিচার্ড নর্মাল। যখন ফিচার্ড বলা হচ্ছে তখন ড্রপ ডাউনে চলে যাচ্ছে, মানে স্লাইডারের মধ্যে চলে যাচ্ছে। আর যখন নর্মাল বলা হচ্ছে তখন আর সেটা স্লাইডারে যাচ্ছে না, নিচের দিকগুলোতে ডিসপ্লে করছে। আচ্ছা, সো এটা ছিল একটা পার্ট। আর প্রোডাক্ট ডিটেলে যখন যাওয়া হচ্ছে, প্রোডাক্ট ডিটেল থেকে আমরা যেটা শিখেছি, প্রোডাক্ট ডিটেল থেকে আমরা কার্টে প্রোডাক্ট অ্যাড করতে শিখেছি, যেটা একটা ক্লাসের ইউজ আমরা করেছি বা হেল্প নিয়েছি। কার্টে এসে যে কাজটা করতে শিখেছি, আমরা কার্ট থেকে প্রোডাক্ট রিমুভ করতে শিখেছি এবং কার্টের প্রোডাক্ট আপডেট করতে শিখেছি। এবং আপডেট করার পর ক্যালকুলেশনটা, এটা ভ্যাট ক্যালকুলেশন থেকে শুরু করে সকল ক্যালকুলেশন হয়ে গ্র্যান্ড টোটাল ক্যালকুলেশনটাও ঠিক থাকছে। এরপরে আমরা অ্যাকচুয়ালি পরবর্তী অংশে যেটা করেছি, যে চেক আউটে যখন কেউ যাচ্ছে, দ্যাট মিনস সে যেমন পার্সেসে যাচ্ছে, পার্সেসে গেলে তাকে দুইটা অপশন দেওয়া হচ্ছে। সে যদি আগের ইউজার হয় লগ ইন করবে, আর যদি নতুন ইউজার হয় সে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর আমরা তাকে পাঠিয়ে দিচ্ছি শিপিং ফর্মে, বাট রেজিস্ট্রেশন করার পিরিয়ডে আমরা কিছু কাজ করেছি। ফর্মের যে ভ্যালিডেশনটা সেটা দিতে শিখেছি জাভাস্ক্রিপ্ট দিয়ে। জাভাস্ক্রিপ্টের একটা ভ্যালিডেশন আমরা সেখানে দিতে শিখেছি। আরেকটা যেটা দেখেছি, যে আমরা যখন অ্যাজাক্স শিখেছিলাম র কোডিং এর মাধ্যমে, সেটা ফ্রেমওয়ার্কের মধ্যে আবার ইমপ্লিমেন্টও করেছি। সো ইমপ্লিমেন্ট করেছি এই পার্টিকুলার লোকেশনে, যদি এই ইমেল অ্যাড্রেসটা আগে থেকে ডেটাবেজে থাকে, সে বলছে অলরেডি এক্সিস্ট। আর যদি না থাকে সেক্ষেত্রে আমাকে বলছে অ্যাভেলেবেল, রাইট? রাইট। আচ্ছা, আর যদি আমি
এখানে কোনো ইমেল অ্যাড্রেস নাই দেই এবং চলে যাওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে বলছি ইমেল অ্যাড্রেস রিকোয়ার্ড বাটনটা সঙ্গে সঙ্গে ডিসেবল হচ্ছে। তার মানে এখানেও জাভাস্ক্রিপ্টের কিছু কাজ আছে। এছাড়া আমরা যখন ফর্ম নিয়ে কাজ করছিলাম, ফর্মে ভ্যালিডেশন কিভাবে দিতে হয় সেই কাজটা করতে শিখেছি এই জায়গাটাতে। তারপর যেটা করা হয়েছে যে লগ ইনের পার্টটা এখানে শেষ করা হয়েছে। কেউ যদি এই রেজিস্টার্ড ইউজার হয়, দ্যাট মিনস তার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে, কাস্টমার হয়, তাহলে সে এখান থেকে লগ ইন করে যেতে পারে এবং লগ ইন করলে তাকে আমি সরাসরি পাঠিয়ে দিচ্ছি কোথায়, হোম পেজে। ওকে, এবং আমরা দেখাচ্ছি যে তার অ্যাকাউন্টটা রাইট, সে লগড ইন অবস্থায় আছে, এখান থেকে সে লগ আউট করে যেতে পারে। বাট এরপরে যদি কোনো একজন প্রোডাক্ট ডিটেলে যায় এবং প্রোডাক্ট ডিটেলে যাওয়ার পর কার্টে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করে, এবং কার্টে প্রোডাক্ট অ্যাড করার পর যদি আমি মনে করি যে চেক আউট করবো, এখন কিন্তু আর সে আর রেজিস্ট্রেশন পেজটাতে যাবে না, সে চলে যাবে কোথায়, সরাসরি শিপিং অ্যাড্রেসে। বোঝা যাচ্ছে? সো এই কাজগুলো কিন্তু এর আগেই করা হয়েছে এই প্রজেক্টটাতে। বাট আমরা যে অংশটাতে হাফ ডাউন অবস্থায় ছিলাম সেটা হচ্ছে লগ আউট করি। লগ আউট করে যখন আমি কার্টে যাচ্ছি, কার্ট থেকে যখন আমি চেক আউটে যাচ্ছি, এখন আমার রেজিস্ট্রেশন পেজটা আসে এই লগ ইনের এখানে। কেউ যদি পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যায়, তো সেক্ষেত্রে মানে তার পাসওয়ার্ডটা রিটার্ন করার জন্য আমরা একটা টাস্ক শিখেছি। এখান থেকে আমরা ইমেলিং কনসেপ্টটা নিয়েছি এবং ইমেল করতে শিখেছি। যে কেউ যদি ফরগেট পাসওয়ার্ড বলে, তার ইমেল অ্যাড্রেস দিলে ওই ইমেল অ্যাড্রেসটা যদি এখানে ইউজার হিসেবে থাকে, তাহলে একটা ইমেল পাঠিয়ে দেওয়া হবে। ওকে, আর যদি না থাকে, ইউ আর নট এ রেজিস্টার্ড কাস্টমার, সেই কথাটা এখানে বলা হচ্ছে। আর যদি সে রেজিস্টার্ড কাস্টমার হয়, সেক্ষেত্রে তার কাছে একটা ইমেল চলে যাবে এবং একটা সাকসেসফুল পেজ আমার সামনে চলে আসবে। দেখেন, বিষয়টা হচ্ছে এরকম যে ইমেলটা এখন আপাতত আমরা যে কাজটা করে রেখেছি সেটা হচ্ছে, কেউ যদি আমার কাস্টমার হয়, সে যদি তার পাসওয়ার্ড ভুলে যায়, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর যদি এখানে ক্লিক করে, তার কাছে ইমেল যাবে এরকম ইমেল বক্সে। তার যে ইমেল বক্সটা থাকবে, মানে ইমেল, যে ইমেল অ্যাড্রেসটা সে দিয়ে রেজিস্ট্রেশন করেছে, তার ইমেলে আমি যে ইমেলটা তৈরি করেছি, একটা বডি তৈরি করেছি না ইমেলের লাস্ট ডেতে, সেই ইমেলটা এরকম ইমেলে চলে আসবে। রাইট, তার জিমেল হোক, তার হটমেল হোক, তার ইয়াহু মেল হোক, তার আউটলুক হোক, তার ইমেলে চলে আসবে। আমরা আপাতত যেটা করে রেখেছি, যেহেতু আমরা লোকাল মেশিনে আছি, ইমেলটা সেন্ড করতে পারছি না। এটা যখন লাইভে আমরা আপলোড করব সাইটটাকে, তারপরে যখন সেন্ড করব, তখন কিন্তু আমরা দেখেন একটা কাজ করে রেখেছি মেইলার মডেলের মধ্যে, সেন্ড ফাংশনটাকে কি করে রেখেছি, বন্ধ করে রেখেছি না। এখান থেকে একটু যদি চেক করি, ইমেলটা যাচ্ছিল আমাদের মেইলার মডেলের মাধ্যমে, অ্যাপ্লিকেশন মডেল, মেইলার মডেল, এই যে সেন্ড যে ফাংশনটা, এই ফাংশনটাই মূলত ইমেলকে সেন্ড করে। ওকে, এই ফাংশনটাই মূলত ইমেলকে সেন্ড করে। আমরা এটাকে লোকাল মেশিন বলে ডিসেবল করে রেখেছি, বডিটাকে শুধু কি করে দিয়েছি, ইকো করে দিয়েছি, যাতে আমরা বডিটা দেখতে পারি। আর লাইভে যখন যাবে তখন এই দুইটা লাইন আমরা অফ করে রাখবো, কারণ আমাদের বডি দেখার দরকার নেই। বডিটা চলে যাবে কোথায়, মেসেজে, আর মেসেজটা যখন সেন্ড হয়ে যাবে তখন যার যার ইমেল তার ইমেল বক্সে চলে যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা লোকাল মেশিন বলে ইমেলটাকে দেখার চেষ্টা করছি এবং লোকালি সেটাকে ট্রিট করার চেষ্টা করছি। সো এখন যদি আমি, যেহেতু এটা ভ্যালিড কাস্টমার, তাকে যদি ক্লিক করি, তাহলে একটা ইমেল, এই ইমেলটা তার কাছে যাবে। চলি, ছোট্ট একটা ইমেল বডি আমরা তৈরি করেছিলাম না লাস্ট ডেতে, এবং ওখানে যেটা করেছিলাম যে আমি যে তার কাছে ইমেল পাঠাচ্ছি এবং সে এই লিঙ্কটা ক্লিক করার পর, মানে এই ইমেলটা যাবে কোথায়, আমার এরকম একটা ইমেলে। আমি যখন ইমেলের যাব, পার্টিকুলার ইমেলটাকে আমি খুলবো, রাইট, ইমেলটা খোলার পর ইমেল বডিতে গিয়ে সে তার লিঙ্কটাকে ক্লিক করবে, রাইট। বাট এখানে যখন সে এসেছে, আমি যদি এই জায়গাটাতে ডিরেক্ট তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতাম, তাহলে আমার এই লিঙ্কটার কোনো সিকিউরিটি থাকতো না। মানে এই কাস্টমারটা পরবর্তীতে যে কাজটা করতো সেটা হচ্ছে যে ইউআরএলটা এতটুকু সে জানেই
আর মনে করেন সে আমার ইমেল অ্যাড্রেসটা জানে, সো সে এই ইউআরএল এর পাশে ইমেল অ্যাড্রেসটা দিয়ে হিট করে সে তার আমার পাসওয়ার্ডটা সে রিকভারি করে নিত। কারণ রিকভারি করার সিস্টেমটা আমি তাকে কীভাবে দিচ্ছি, লিঙ্কটা ক্লিক যখন করবে তখন তার সামনে একটা ছোট্ট ফর্ম আসবে এবং বলবো যে সে তার পাসওয়ার্ডটা এখানে টাইপ করুক, নতুন যে পাসওয়ার্ডটা। আমি বিষয়টাকে বোঝাতে পেরেছি? নতুন পাসওয়ার্ডটা সে টাইপ করবে এবং সে তার পাসওয়ার্ডটা রিকভারি করে নিল, পরবর্তীতে সে নতুন পাসওয়ার্ড দিয়ে কী করবে, লগ ইন করবে, রাইট? বাট আমি তাকে নতুন পাসওয়ার্ড টাইপ করতে দিচ্ছি কেন? কারণ ওই লিঙ্কটা সে যেহেতু ক্লিক করেছে, তার মানে কি এই অ্যাকাউন্টের ওনার সে নিজেই, আদারওয়াইজ কি লিঙ্কটা সে পেত? ইমেলে পাঠাচ্ছি, তার ইমেলে পাঠাচ্ছি, রাইট? আমি যদি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেই, এই সাইটে দেই, এই জায়গাটাতে আপনার ইমেল, আপনিও কাস্টমার আমিও কাস্টমার, বাট আপনার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে ক্লিক করলাম, ওই ইমেলটা আমি পাবো না আপনি পাবেন? উনি পাবে। সো আমি তো ওনার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড জানি না যে আমি লিঙ্কটা ক্লিক করে এসে তার পাসওয়ার্ডটা আমি আপডেট করে নেব। বিষয়টা বোঝা যাচ্ছে? সো এখানে ইমেল অথেন্টিকেশন নেওয়া হচ্ছে, বিষয়টা ক্লিয়ার? সো আমি যখন ইমেল অথেন্টিকেশন নিচ্ছি, তার ইমেল অ্যাড্রেসটাই এনক্রিপ্ট করে পাঠিয়েছি, যাতে ইমেল অ্যাড্রেসটা যেহেতু ইউনিক, আমরা যখন কাস্টমার সেভ করছি তখন কি চেক করছি না ওই যে এক্সিস্ট কিনা, এক্সিস্ট হলে কি আমি তাকে রেজিস্ট্রেশনই করতে দিচ্ছি না, তার মানে ইমেল অ্যাড্রেসটা ইউনিক। ওকে, সো ওই ইমেল অ্যাড্রেস ধরে তার পাসওয়ার্ডটা আপডেট করার জন্য আমরা এখানে ট্রাই করব। আমরা এখানে শুধু ইমেল অ্যাড্রেস না, আমরা তার আইডিটাও, কাস্টমারের যে আইডিটা আছে সেই আইডিটাও কি এনক্রিপ্ট করে পাঠাতে পারতাম না? পারতাম, এবং সেটা আমি ডিক্রিপ্ট করে নিয়ে পরবর্তীতে আপডেট করার চেষ্টা করতাম। আমরা লাস্ট ডে পর্যন্ত যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে ইমেল কন্ট্রোলারে রিকভারি পাসওয়ার্ড যে ফাংশনটা আছে তার কাছে এটা একটা প্যারামিটার হিসেবে যাবে, রাইট? সো আমরা যদি যাই ইমেল 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 যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারের নাম কি ইমেল রিকভারি পাসওয়ার্ড, এইটা অ্যাকচুয়ালি এনক্রিপ্টেড ইমেল। আর এই এনক্রিপ্টেড ইমেলটাকে আমি প্রথমে ইকো করে রেখেছি, তারপরে যখন ওই এনক্রিপ্টেড ইমেলটাকে আমি ডিকোড করেছি, যখন আমি ইমেলে পাঠিয়েছিলাম তখন কি করেছিলাম, এনকোড, এখন করছি কি ডিকোড। ডিকোড করে রিয়েল ইমেলটা পেয়েছে এবং ওই ইমেল অ্যাড্রেসটা আপাতত আমি ইকো করে রেখেছি যে আমি অ্যাকচুয়ালি যে ইমেলটা পাঠিয়েছিলাম ওই ইমেলটাই ডিক্রিপ্ট হয়ে আসছে কিনা আপনাদের দেখানোর জন্য। সো আমরা লাস্ট ডেতে ইমেলটা পাঠানোর জন্য যে জায়গাটাতে কাজ করছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি চেক আউট মডেলে, এবং চেক আউট মডেলে যখন আমরা পাসওয়ার্ড রিকভারির কাজ করছিলাম, তাই না? পাসওয়ার্ড রিকভারির কাজ করছিলাম না, এই যে এই জায়গাটাতে চেক কাস্টমার ইমেল, যেমন ইমেল অ্যাড্রেসটা নিচ্ছিলাম, চেক ইমেল অ্যাড্রেস করে যখন আমরা দেখছিলাম এক্সিস্ট কিনা, ইমেল অ্যাড্রেসটা যদি এক্সিস্ট হয় ডাটা যাবে, এবং ডাটা গেলে যদি রেজাল্টের মধ্যে ডাটা থাকে সেক্ষেত্রে আমরা বলছিলাম ফর্ম অ্যাড্রেস, এটা কি হবে ফর্ম অ্যাড্রেস, এখান থেকে ইমেল যাবে, ফুল নেমটা ছিল দিস ওয়ান, টু অ্যাড্রেস ছিল কাস্টমারের ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট আমি দিয়েছিলাম, কাস্টমার নেম আমি দিয়েছিলাম, তারপর কোথায় পাঠিয়ে দিচ্ছিলাম, মেইল আর মডেলের সেন্ড ইমেল ফাংশনে। ফর্ম অ্যাড্রেস মূলত সার্ভার অ্যাড্রেসটা হবে, যে আমার সাইটটা হচ্ছে abcd.com, সো মেইনলি যেটা হয়ে থাকে সে admin@abcd.com, অ্যাডমিন আপনাকে ইমেল পাঠাচ্ছে, অথবা কোনো একটা পার্টিকুলার ইমেল অ্যাড্রেস, অথবা sales@abcd.com সার্ভার ইমেল হতে হবে। আপনি এখানে কোনো মেল সার্ভারের ইমেল ইউজ করতে পারবেন না, লাইক জিমেল, ইয়াহু মেল, হটমেল, কারণ ওই মেল সার্ভারের ইমেল যদি ইউজ করেন ইমেল যাবে, বাট ম্যাক্সিমাম ইমেল জাঙ্কে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এই ইমেলটা ফায়ার হচ্ছে কোনো একটা সার্ভার থেকে, বাট বলা হচ্ছে এটা ইমেল সার্ভার থেকে যাচ্ছে। অ্যাডমিনের ফুল নেমটা এখানে কনক্যাট হয়ে যাবে, কারণ আমরা মেইল আর মডেলে যে কাজটা করেছি, আমরা প্রথমে ফর্ম অ্যাড্রেস দিয়েছি এবং অ্যাডমিনের ফুল নেম দিয়েছি। অ্যাডমিনের ফুল নেমটা হচ্ছে দিস, যে আপনার কাছে কেউ যখন ইমেল করছে তার ইমেল অ্যাড্রেসটা এখন আর উঠছে না, কি উঠছে, তার নামটা। না, এটাও আপনি নিজের মতো করেই দেবেন। অ্যাডমিনের ফুল নেমটা আপনি পাঠাবেন, আপনার ব্র্যান্ড নেম যেটা, ফেসবুক থেকে আসলে ডিরেক্ট ফেসবুক লেখা থাকে, লিঙ্কডইন থেকে আসলে ডিরেক্ট লিঙ্কডইন লেখা থাকে। সো কাস্টমারের যে নামটা সে লিখেছে বা অ্যাডমিনের যে ফুল নেমটা লিখেছে, অ্যাকচুয়ালি কি হবে, তার ব্র্যান্ড নেমটা হবে। আমরা যদি কোনো ইমেল পাঠাই তখন লিখবো তালহা ট্রেনিং। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা,
আচ্ছা, সো মেইলের মডেল থেকে যে জিনিসটা আমরা গতদিন আরেকটা জিনিস আমি ক্লিয়ার করেছিলাম, সেটা হচ্ছে যখন ডাটা অ্যারেটা পাস করছিলাম, রাইট, এই ইনফরমেশনগুলো সাথে আমরা একটা স্ট্রিং পাস করেছিলাম, পাসওয়ার্ড রিকভারি ইমেল। অ্যাকচুয়ালি এটা ছিল কি আমার ইমেলের বডির নাম, রাইট। সো মেইলের মডেলটাতে গিয়ে চেক করেন, আমরা এই যে যেটাকে বলছিলাম টেমপ্লেট নেম, সেই টেমপ্লেট নেমটাই লোড হচ্ছিল কোথায়, দিস লোড ভিউ বলে একটা ভিউ, যেটা মেল স্ক্রিপ্টস ফোল্ডার থেকে টেমপ্লেট নেমটাকে লোড করছিল। টেমপ্লেট নেমের মধ্যে কি আছে, আমরা যদি ভিউয়ে যাই, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে হবে সবার, এটা আমি বারবার রিপিট করার মূল কারণ হচ্ছে আমরা যেন ইমেলিংটা ভালো মতো বুঝি। বডির মধ্যে দেখেন আমরা মেইল স্ক্রিপ্টস নামে একটা ফোল্ডার করেছি এবং যার মধ্যে একটা ভিউ ফাইল রেখেছে যার নাম কি পাসওয়ার্ড রিকভারি ইমেল। এই ইমেলটাই কিন্তু মূলত সেন্ড হবে। সো আমি যখন কন্ট্রোলার থেকে কোনো একটা ফাংশন কল করছি যা ইমেলকে সেন্ড করবে, আমি ডাটা অ্যারেটা পাস করছি যে কে সেন্ড করবে, তার নাম কি, কাকে সেন্ড করবে, সাবজেক্ট কি, কাস্টমারের নাম কি, সব কিছু যখন দিচ্ছি, অ্যারেটা পাস করছি, সাথে সাথে একটা স্ট্রিংও পাস করে দিচ্ছি যে এই পেজটাই মূলত লোড হবে ইমেলের বডি হিসেবে। ওকে, সো এই পেজটা চলে যায়, এই পেজটা গিয়ে বাইন্ড হচ্ছে কার সাথে, টেমপ্লেট নেমের সাথে, তাই না, সেকেন্ড প্যারামিটারের সাথে। পরে এই টেমপ্লেট নেমটা আমরা লোড করছি কোথা থেকে, বডির মধ্যে। দিস লোড ভিউ বলে যদি কোনো ভিউ পেজকে নাম বলে দেই আর ট্রু লিখি, তখন কি হবে, পেজের কোডগুলো সব চলে আসে না, রিটার্ন হয়ে যায়। সো সেটা বডিতে আছে, বডিটাই তো আমরা আলটিমেটলি ইকো করছি। সো এখানে এসে টেমপ্লেট নেমে দেখেন মেইলের মডেলে মেইনলি যে কাজটা করতে হয়, প্রথমে লাইব্রেরিটা লোড করতে হয়, মেইলের টাইপ সেট করতে হয়, ফর্ম অ্যাড্রেসের সাথে ফুল নেমটা বাইন্ড করতে হয়, টু অ্যাড্রেস দিয়ে দিতে হয়, ঠিক আছে, টু অ্যাড্রেস দিতে হয়, দেন সাবজেক্টটা বলে দিতে হয়। আচ্ছা, দেন মানে জাস্ট এই মেইলের মডেলের এক একটা করে স্পেসিফিক ফাংশন যার ভিতরে প্যারামিটার পাস করলে ইমেলগুলো সে অটোমেটিক সেন্ড করে দেবে। আর এই মডেলটা কোথায় দেওয়া আছে, আমাদের লাইব্রেরির মধ্যে, এটা ফ্রেমওয়ার্কের নিজস্ব মডেল। আচ্ছা, সাবজেক্টটা ম্যান্ডেটরি না, বাট সাবজেক্টটা দেয়া ভালো। ওকে, আচ্ছা নাও এখন এই টেমপ্লেট নেম যেটা অ্যাকচুয়ালি আমার পাসওয়ার্ড রিকভারি ইমেল, যার ভেতরে ডাটা পাস হচ্ছে, ডাটার মধ্যে কি আছে, কাস্টমার নেম আছে। এই কারণে আমি এখানে রিকভারি ইমেলের ফার্স্টে কি লিখেছিলাম, হ্যালো কাস্টমার নেম। এই কারণে আমাদের যে ইমেলটা এখানে ডিসপ্লে হচ্ছে, শুরুতেই নাম দেখিয়েছে কি, হ্যালো শাফান আলম, কাস্টমারের নামটা ডাইনামিক্যালি দেখাচ্ছে, রাইট। এবং তারপরে বলা হচ্ছে যে প্লিজ চেক দ্য লিঙ্ক, ক্লিক দ্য লিঙ্ক বিলো অ্যান্ড টু রিসেট ইউর পাসওয়ার্ড। সো লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, থ্যাংক ইউ টু বিং উইথ আস, এই কথাটা এখানে বলে দেওয়া হয়েছে। বাট উপরে একটা কাজ করা হয়েছে, এই যে টু অ্যাড্রেসটাই তো কাস্টমারের ইমেল অ্যাড্রেস, টু অ্যাড্রেসটা এনকোড নামে যে লাইব্রেরিটা, আমাদের এনকোড লাইব্রেরিটা, আমরা এই লাইব্রেরিটা লোড করেছি অ্যাকচুয়ালি অটো লোডে, অ্যাপ্লিকেশন কনফিগ অটো লোডে আমরা এই লাইব্রেরিটাকে লোড করেছি। দেখেন এনক্রিপশন লাইব্রেরিটাকে আমরা অটো লোডে লোড করে রেখেছি, সো যাতে তার ফাংশনগুলোকে আমি কল করতে পারি। এনকোডিং ফাংশনটার মধ্যে যদি কোনো স্ট্রিং দেন, সে লম্বা একটা স্ট্রিং আমাকে রিটার্ন করে, এবং ওই স্ট্রিংটা যদি আবার ডিকোড ফাংশনকে দেয়, সে রিয়েল ডাটাটাকে আবার আমাকে দিয়ে দেয়। সো আমি ইমেল অ্যাড্রেসটাকে এনকোড করে এনকোডিং ইমেল অ্যাড্রেসে রেখেছি, তারপর আমি বেস ইউআরএল, ইমেল কন্ট্রোলার, রিকভারি পাসওয়ার্ড এবং প্যারামিটার আকারে কি পাঠিয়ে দিয়েছি, ওই এনকোডিং ইমেল অ্যাড্রেসটা। এই কারণেই আমার ইমেলে এই অবস্থাটা শো করছে, রাইট। এনক্রিপ্ট, আমি ইমেল অ্যাড্রেসটা দিয়েছি, আমি মনে করেন shafana@yahoo.com লিখেছি, বাট সে shafana@yahoo.com-কে এই অবস্থা তৈরি করেছে, এনক্রিপ্টেড করে এই স্ট্রিংটা বানিয়ে ফেলেছে লাইব্রেরিটা ইউজ করে। এখন ওই লাইব্রেরি জানে যে যাকে এনক্রিপ্ট করলে একটা ভ্যালু রিটার্ন করবে, ওই এনক্রিপশনটাকে যদি আবার ডিকোডের ফাংশনের কাছে দেয়, সে আমাকে রিয়েল ইমেলটা রিটার্ন করবে। ওকে, সো এই কারণেই আমরা এই যে রিকভারি পাসওয়ার্ড, মেইলিং মডেলের যে রিকভারি পাসওয়ার্ড, এখানে যখন আমরা এনক্রিপ্টেড ইমেলটাকে নিয়ে আসছি, ওই এনক্রিপ্টেড ইমেলটা এখানে ইকো করছি, এবং যখন ডিকোড ফাংশনটা কল করছি এনক্রিপ্টেড ইমেল দিয়ে, তখন রিয়েল ইমেল অ্যাড্রেসটা আমরা পাচ্ছি, এবং রিয়েল ইমেল অ্যাড্রেসটা আমরা ইকো করেছি। এই পর্যন্ত লাস্ট যেতে হয়েছিল। সো আমরা যখন এখানে ক্লিক করছি, একটু খেয়াল করেন, এটা ছিল আমার এনকোডিং, রাইট। এনকোডেডটাকে ডিকোড করার পর আবার আমি আমার রিয়েল ইমেল অ্যাড্রেসটা ফেরত পেয়েছি। সো এই অ্যাকচুয়ালি এই ইমেল অ্যাড্রেসটা বা কাস্টমার কিন্তু বুঝতেই পারছে না অ্যাকচুয়ালি আমি তাকে কী দিয়ে ট্রেস করছি। কাস্টমারের ইমেলটা, পাসওয়ার্ডটাকে তো আমাকে আপডেট করতে হবে আলটিমেটলি, বাট তার একটা ইউনিক আইডেন্টিফিকেশন আমার দরকার আছে না,
আমরা তার কাছে তাকে আইডিটা পাঠাবো, অথবা কি তাকে ট্রেস করার জন্য আইডি পাঠাবো, অথবা কি ইমেল অ্যাড্রেস পাঠাবো। আমি অ্যাকচুয়ালি ইমেল অ্যাড্রেস পাঠিয়েছিলাম এবং ইমেলটা আমি সাকসেসফুলি পেয়েছি, যাতে আমি এখন তাকে আপডেট করতে পারি। বাট সবার আগে এই ফাংশন থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে একটা বডি লোড করে দিতে হবে, একটা ফর্ম লোড করে দিতে হবে, যে ফর্মের মধ্যে কি থাকবে, একটা এন্টার ইওর নিউ পাসওয়ার্ড, দেন আপডেট ইওর পাসওয়ার্ড, একটা বাটন, জাস্ট একটা ইনপুট বক্স আর একটা বাটন থাকবে। বুঝতে পেরেছেন? আমাদের সাইটের একটা পেজ হয়তো তার কাছে ডিসপ্লে করবে, আমাদের সাইটের পেজেই সে চলে আসবে এবং ওই পেজের ভেতরে মানে তার ভেতরে একটা ইনার পেজ আসবে এবং ইনার পেজের মাধ্যমে সে তার পাসওয়ার্ডটাকে আপডেট করে নেবে। তো ঠিক তেমন যদি একটা পেজ আমি বানাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? পাসওয়ার্ড রিকভারি পেজ বলছি, আমি একটা পাসওয়ার্ড রিকভারি পেজ তৈরি করব পেজেসের ভেতরে। আর এই যে ইমেল অ্যাড্রেসটা, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাসওয়ার্ডটা রিকভারি হবে, সেই ইমেল অ্যাড্রেসটা আমি ডাটার মধ্যে পাস করে দিব। ডাটা ইমেল অ্যাড্রেসটা আমি ডাটার মধ্যে পাস করে দিচ্ছি, ডলার ইমেল অ্যাড্রেস। ডলার ইমেল অ্যাড্রেসটা আমি ডাটা ইমেল অ্যাড্রেসের মধ্যে পাস করে দিচ্ছি। পাসওয়ার্ড রিকভারি পেজ একটা তৈরি করছি যেখানে ডাটা চলে যাবে। সো আমরা কন্ট্রোলার মডেল ভিউয়ে পেজেসের মধ্যে নতুন করে একটা পেজ বানাচ্ছি, একটা পিএসপি ফাইল, পাসওয়ার্ড রিকভারি পেজ। পাসওয়ার্ড রিকভারি পেজটা মোরলেস আমাদের যে শিপিং ডট পিএসপি, এই পেজটার শিপিং ডট পিএসপি, শিপিং পেজটাতে জাভাস্ক্রিপ্টের এই অংশটার দরকার নেই, দ্যাট মিনস অ্যাজাক্সের এই অংশটুকু দরকার নেই। আমি যদি বলি শিপিং পেজটাকেই এখানে আমরা রিউজ করব। পাসওয়ার্ড রিকভারি
enter your new password, ঠিক আছে, এটা হচ্ছে তার পাসওয়ার্ড। সাবমিট যখন করব এটা সাইন আপ হবে না, আপডেট পাসওয়ার্ড, আপডেট পাসওয়ার্ড ফাংশনে চলে যাবে। কারণ আপডেট পাসওয়ার্ড ফাংশনটা আমরা দুই জায়গায় রাখতে পারি। আপডেট পাসওয়ার্ড ফাংশনটা চেক আউটে আমরা আপডেট পাসওয়ার্ড না রেখে ইমেইল নামে যে কন্ট্রোলারটা করেছি, ইমেল কন্ট্রোলারের মধ্যে আমরা আপডেট পাসওয়ার্ড ফাংশনটা রেখে দিচ্ছি ইমেল কন্ট্রোলারের মধ্যে। সো আপডেট পাসওয়ার্ড ফাংশনটা আমরা নিলাম এখান থেকে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা ইমেল অ্যাড্রেসটা কি ডাটার মধ্যে আছে না? ইমেল অ্যাড্রেসটা ডাটার মধ্যে আছে। সো আমি এখানে যেটা করব, ইমেল অ্যাড্রেসটা এই ফর্মে হিডেনে দিয়ে দিব। রিটাইপ পাসওয়ার্ড ওইটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি চেক করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওইটা আমি একটু দেখাচ্ছি। ভালো কথা মনে করেছেন। Retype your new password, এটাকে নর্মালি কনফার্ম পাসওয়ার্ড বলছি, ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, কি করবো আমি? এক ঘন্টা কি বলবো তাই বলো। কি করছিলাম, একটা পেজ তৈরি করছিলাম। আচ্ছা, রিটাইপ পাসওয়ার্ডের কথা আসছে, যে কনফার্ম পাসওয়ার্ড, এটা কিন্তু ডেটাবেসে যাবে না। হ্যাঁ, জাস্ট ক্লায়েন্ট এন্ডে চেক করার জন্য। আর এই যে ইমেল অ্যাড্রেসটা, এটা কিন্তু আমাদের ডাটার মধ্যে আছে। আচ্ছা না, আমি ডাটা পাস করেছি। সো ভ্যালুর মধ্যে আমি ইমেল অ্যাড্রেসটা আর সেটাকে আমরা কি করে দিচ্ছি, হিডেন করে দিচ্ছি। ফর্মে থাকবে বাট হিডেনে থাকবে। সো এন্টার ইয়োর নিউ পাসওয়ার্ড, আর আমি বলছি যে রিট্রাইভ ইয়োর নিউ পাসওয়ার্ড, এরকম একটা কথা। এখানে একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন কল করা আছে, রিটার্ন ভ্যালিডেট স্ট্যান্ডার্ড, ওই যে জেসওয়াল ফাইলটা, তাই না? ওখান থেকে আমরা একটা টেকনিক নিব আর কি। যে আমরা যদি পাসওয়ার্ড ফিল্ডটাকে রিকোয়ার্ড করে দেই, সেক্ষেত্রে কি লিখব, পাসওয়ার্ড ফিল্ডটাকে আমরা যদি রিকোয়ার্ড করি, জাস্ট রিকোয়ার্ড বলে দিব, রাইট? যদি কোনো ভ্যালিডেশন রুলস এখানে অ্যাপ্লাই করতে চাই,
নর্মালি আর ই জি ই এক্স পি রেগুলার এক্সপ্রেশন যদি আমি এখানে বসাতে চাই, তো সেক্ষেত্রে আমি রেগুলার এক্সপ্রেশনটা ওই আমার জেসভেল ফাইলের রুলস অনুযায়ী কোনটা ইমেলের জন্য পারফেক্ট সে অনুযায়ী কিন্তু আমরা রেগুলার এক্সপ্রেশনটা বসাবো। সো আমরা আমাদের প্রজেক্টে কোথায় রেখেছিলাম, ইউজার অ্যাসেট জেএস, এর ভেতরে জেসভেলটা আছে। জেসভেল নিয়ে যখন কথা হচ্ছে, আমি যখন অ্যালগোরিদমটা এখান থেকে নিচ্ছি, আমরা ফর্মের জন্য যে ইমেলের জন্য যে অ্যালগোরিদমটা নিব, ইমেলের জন্য আমরা এটা নেই, তাই না, জেসভেল আর এক্স ইমেল। বাট আমরা পাসওয়ার্ডের জন্য নর্মালি যেটা ইউজ করি জেসভেল আর এক্স আলফা নিউমেরিক। ওকে, আলফা নিউমেরিক, যার ভেতরে কিছু সিম্বলও পুট করা আছে। ঠিক আছে, সো জেসভেল আর এক্স আলফা নিউমেরিকটা পাসওয়ার্ডের জন্য নর্মালি ইউজ করে, এটা স্ট্যান্ডার্ড আর কি। সো আমরা ফর্মের জন্য কোনটাকে ইউজ করছি, রিকভারি পাসওয়ার্ডে জেসভেল আর এক্স আলফা নিউমেরিকটাকে পুট করছি যাতে এখানে ভ্যালিডেশনটা ধরে। আচ্ছা, এবার এখানে যখন আমি কোনো একটা পাসওয়ার্ড লিখছি, সেটা এই কনফার্ম পাসওয়ার্ডের সাথে কিভাবে ম্যাচ করবে। কনফার্ম পাসওয়ার্ডের সাথে ম্যাচ করানোর জন্য আমরা নর্মালি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে এরকম, যে ইকুয়ালসটা হচ্ছে দিস। ওখানে যা দিব ওই ইনপুট বক্সের মধ্যে আমরা যা লিখব, মানে পাসওয়ার্ড নামের যে ইনপুট বক্সটা আছে সেই ইনপুট বক্সের ভেতরে আমরা যা লিখব সেটা এই ইনপুট বক্সের মধ্যেও লিখতে হবে। আদারওয়াইজ আমি বলবো এখানে একটা মেসেজ দিয়ে দিব, একেও রিকোয়ার্ড করব। ঠিক আছে, এটাকেও আমরা রিকোয়ার্ড করছি, এবং তারপরে আমি বলছি এরারের মধ্যে আমরা বলে দিব নিউ পাসওয়ার্ড and retype বা কনফার্ম, রিটাইপ নিউ পাসওয়ার্ড বলে, যেহেতু হলো দিছি টাইপ পাসওয়ার্ড নট ম্যাচড। ঠিক আছে, নিউ পাসওয়ার্ড এন্ড রিটাইপ পাসওয়ার্ড নট ম্যাচড বলে দিচ্ছি। তার মানে কি করছে, যে রিকোয়ার্ডটা ধরবে সে এবং এরর মেসেজটি এভাবে থ্রো করবে। বাট এখানে কিন্তু কোনো অ্যালগোরিদম দেওয়া হচ্ছে না। অ্যালগোরিদমটা কি, আমি বলছি যে ইকুয়াল কি না, এই পাসওয়ার্ড নামের যে ইনপুট বক্সের ভেতরে যেটা লেখা হচ্ছে সেই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা ম্যাচ করছে কিনা। সো জাভাস্ক্রিপ্ট সেটাই আমাকে চেক করে দেবে, আর এটা হচ্ছে একটা অ্যালগোরিদম। ওকে, নাইস। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমি যখনই কোনো কাউকে চেক করছি, আমি ক্লিক করছি, ইমেলটা আসছে, এটা কিন্তু এনক্রিপশন এক এক সময় এক এক রকম আসছে, রাইট? আচ্ছা, যাই হোক, আমি ডিক্রিপশন করলাম। ডিক্রিপশন করার পর আমাকে এখানে বলা হচ্ছে যে পাসওয়ার্ড রিকভারি, এন্টার ইওর নিউ পাসওয়ার্ড আর রিটাইপ ইওর নিউ পাসওয়ার্ড। সো আমি যখন আপডেট পাসওয়ার্ড বলছি, প্রথমে আমাকে ভ্যালিডেশন ধরছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, রাইট? আমি 1 2 3 4 5 6 লিখেছি, এটা আমাদের হিডেন করতে হবে, রাইট? আচ্ছা, এবার আমি যখন আপডেট পাসওয়ার্ড বলছি তখন প্লিজ ফিল আউট দিস ফিল্ড বলছি, আমি 2 3 4 5 6 7 লিখেছি, রাইট? সো এবার আপডেট করার চেষ্টা করছি, আমাকে বলছে নিউ পাসওয়ার্ড এন্ড রিটাইপ পাসওয়ার্ড নট ম্যাচ। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা আমাদের কি করতে হবে, ঠিক করতে হবে। আমি যদি এখন এভাবে লিখি 1 2 3 4 5 6, তাহলে চলে যাবে কোথায়, অ্যাকশনে। অ্যাকশনে কি বলা আছে, আমরা কিন্তু এখনো কি বলছি, আমাদের আপডেট পাসওয়ার্ড যে ফাংশনটা আছে সেখানে। আপডেট পাসওয়ার্ড ফাংশনটা তো আমরা এখনো লিখি নাই, বাট আমি যখন হিট করব এটা সরাসরি চলে যাবে কোথায়, আপডেট পাসওয়ার্ডে, কারণ ওটা ম্যাচ করেছে। ক্লিয়ার? হুম ওটা অ্যাজাক্স বা যে কোয়েরি দিয়ে করা যেতে পারে পাশাপাশি বসানোর জন্য। ঠিক আছে, আপনি অ্যাজাক্স দিয়েও করতে পারেন, যে কোয়েরি দিয়েও করতে পারেন। তাহলে আমরা জাস্ট কি করব, আমরা ফর্মের ওই যে ফিল্ডগুলো আছে ফিল্ডগুলোকে এখন টাইপটা টেক্সট না রেখে কি করব, পাসওয়ার্ড। প্রতিদিন কারেন্ট যাচ্ছে সেটা বুঝলাম না। আচ্ছা,
তাহলে আমরা পাসওয়ার্ড দিলাম, দেন আমরা যেহেতু আমাদের হাতে ইমেল অ্যাড্রেস আছে আমরা সরাসরি পাসওয়ার্ডটা আপডেট করে দিতে পারবো এবং মেসেজটা দিয়ে দিতে পারবো যে তোমার পাসওয়ার্ড সাকসেসফুলি আপডেট হয়েছে। সো ওই কাজটা আমরা করছি, আমরা কিছুক্ষণ ওয়েট করি। আচ্ছা, তো আমরা এই কাজটাকে একটু এগিয়ে নেই আজকে বেশি। হ্যাঁ। হুম 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 এসএমএস এপিআই ইউজ করতে হয়, এসএমএস সার্ভার আছে, অনলাইনে এসএমএস পাঠানো যায়। হুম না, লাইব্রেরি কোনো কিছু না। আমাদের যেরকম একটা সার্ভার আছে, এসএমএস গেটওয়ে সার্ভার আছে, আমাদের একটা সফটওয়্যার ডেভেলপ করা আছে। আপনি যদি আমার কাছ থেকে বান্ডেল কেনেন, লাইক 500 টাকার একটা বান্ডেল কিনছেন, আপনি 80 পয়সা হিসেবে এসএমএস পাবেন। তার মানে আপনাকে ক্রেডিট দেওয়া হবে 500। আপনি যখন একটা এসএমএস সেন্ড করবেন আপনার ক্রেডিট থেকে 80 পয়সা চলে যাবে ইন্টারনেটে বসেই। না, তার কাছে কেন কাটবে? আমার সার্ভারে যে ব্যালেন্সটা দেওয়া আছে সেখান থেকে কেটে যাবে। আমার অনলাইনে একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের এগেনস্টে ক্রেডিট সেট করা আছে, ওই ক্রেডিট থেকে কমে যাবে। কারণ আমি তো এসএমএসটা পাঠিয়েছি, এসএমএসটা তো আর ফ্রি না। আমি যখন কিনেছি টাকা দিয়ে কিনেছি, আমি যাকে পাঠাচ্ছি তার কাছে এসএমএসটা যাচ্ছে, বাট আমার অ্যাকাউন্ট থেকে 80 পয়সা কেটে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তো যেহেতু এটা একটা সফটওয়্যার, তো এটা অন্যান্য সফটওয়্যারের সঙ্গে ইন্টিগ্রেট করেও কাজ করানো যায়, যেটাকে আমরা এপিআই বলি। হ্যাঁ, ইন্টিগ্রেট মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। সো আমি যখন আমার ওই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেসটা আপনাকে দিয়ে দিব, আপনি চাইলে আপনার সফটওয়্যারের সাথে সেটা ইউজ করতে পারেন। যখন কেউ আপনার সাইটে রেজিস্ট্রেশন করবে তার কাছে একটা এসএমএস চলে যাবে। তো আপনি যেটা বলছেন যে মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে তার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। সো কেউ যদি বলে রাখে যে ইমেল ভেরিফিকেশন, তাহলে ইমেলের মাধ্যমে মোবাইল ভেরিফিকেশন সেটিংসে গিয়ে উনি মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে হবে। আপনি হয়তো আপনার মোবাইল ভেরিফিকেশন করে রেখেছেন অ্যাকাউন্টটাকে, কেউ যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চায় তাহলে আপনার মোবাইল নম্বরের এগেনস্টে এসএমএস আসবে এবং ওই এসএমএস টেক্সটটা মানে যে কোডটা পাঠাবে সেই কোডটা পুট করলেই শুধু আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে দেবে, আদারওয়াইজ চেঞ্জ করা যাবে না। সেটা বুঝতে পেরেছেন? সো হবেই ওই টেকনিক্সটা, বা এটা ফেসবুকেও আছে, ওখানে ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই অপশনটা দেওয়া আছে, চাইলে এটা ইমপ্লিমেন্ট করা যায়। ওকে, আমরা তো ইমেল দিয়ে শিখছি, সো ইমেলের মাধ্যমে কিভাবে করা যায় সেটা দেখছি। আচ্ছা, আপডেট পাসওয়ার্ড, তাহলে আমরা এখন কাজ করব আপডেট পাসওয়ার্ড নিয়ে। পাবলিক ফাংশন আপডেট পাসওয়ার্ড, এখানে এসে আমাকে কি করতে হবে, আমাকে ইমেল অ্যাড্রেসটা ধরতে হবে এবং নিউ পাসওয়ার্ডটা ধরতে হবে। পাসওয়ার্ড আমি যদি বলি রিকভারি পেজ, পাসওয়ার্ড রিকভারি পেজে এসে আমি এটাকে পাসওয়ার্ড না বলে আমি যদি বলি নিউ পাসওয়ার্ড বলতে পারি, তাই না? তাহলে এখানে কি বলতে হবে, ইকুয়ালসের জায়গায় নিউ পাসওয়ার্ড। সো নিউ পাসওয়ার্ডটা আমি পাবো আর ইমেল অ্যাড্রেসটা আমি পাবো। সো পাসওয়ার্ডটা আপডেট করার জন্য, এটা যেহেতু আমার কন্ট্রোলার ফাংশন চেক আউটে, আমার এটা একটা কন্ট্রোলার ফাংশন আপডেট পাসওয়ার্ড, আমি এখান থেকে দিস আপডেট পাসওয়ার্ডটা আমি কি মেইলার মডেলে কন্ট্রোলারের নাম কি ইমেল বলেছি না? ফাংশনটা আমরা নিয়ে যাব কোথায়, ইমেলে। পাবলিক ফাংশন update password, this email model update new
পাসওয়ার্ড। সো আমাকে প্রজেক্টে অ্যাপ্লিকেশনের মধ্যে মডেলের মধ্যে নতুন একটা মডেল ক্রিয়েট করতে হবে নিউ থেকে, এটা পিএসপি ফাইল। হ্যাঁ 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 ইমেল মডেল অ্যাকচুয়ালি আমাদের যে মেইলার মডেলটা আছে, হ্যাঁ ভালো কথা বলেছেন, আমরা ওই মেইলার মডেলকেই চাইলে ইউজ করতে পারি। মেইলার মডেলকেই আমরা ইউজ করতে পারি, যেটা অ্যাকচুয়ালি আছেই। আপডেট নিউ পাসওয়ার্ড। সো আমি মেইলার মডেলে যাচ্ছি এবং একটা ফাংশন কল করছি। আপডেট নিউ পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি নিউ পাসওয়ার্ড সমান দিস ইনপুট পোস্ট নিউ পাসওয়ার্ড কমা ট্রু, তাই না? তাহলে নিউ পাসওয়ার্ডের মধ্যে নিউ পাসওয়ার্ড আসলো, তারপর ইমেল অ্যাড্রেস ইকুয়াল দিস ইনপুট পোস্ট ইমেল অ্যাড্রেস কমা ট্রু। পেলাম, নিউ পাসওয়ার্ড পেলাম আর ইমেল অ্যাড্রেস পেলাম। এখন আমাকে কি করতে হবে? আপডেট কোয়েরিটা লিখতে হবে না? আপডেটের জন্য আমরা কি করি? দিস ডিবি সেট পাসওয়ার্ড কমা MD5 ডলার new password. This DB where email address dollar email address. This DB update ঠিক আছে, TBL কাস্টমারকে ওকে ইমেল অ্যাড্রেস, আচ্ছা ভেরিয়েবলটা ভুল হয়েছে, এটা সাজেশন যেটা এসেছে সেটা আমরা দিয়ে দিয়েছি। সো এখান থেকে আপডেট হয়ে যাবে, তাই না? আচ্ছা, নাও ইমেইলের থেকে আমরা যখন পাসওয়ার্ডটা আপডেট হয়ে যাবে, আমরা পাসওয়ার্ড রিকভারি পেজের ভেতরে মেসেজটাকে তাহলে এই মেসেজটাকে রিটার্ন করে দিব। মেসেজ একটা ইন্ডেক্সে array is data array index message these মেসেজটা এখানে দিব, update your new password successfully ঠিক আছে।
আপডেট ইউর নিউ পাসওয়ার্ড সাকসেসফুলি। এখন এখান থেকে আমি বলছি দিস সেশন সেট ইউজার ডাটা কি হবে এস। এরপরে আমাকে রিডিরেক্ট করতে হবে কোথায়, ওই পেজটাতে। হ্যাঁ, কোন পেজটাতে? ওই পাসওয়ার্ড রিকভারি পেজটাতে। ঠিক আছে, ওই পেজটাতেই আমি তাকে রিটার্ন করতে পারি। যদি এখানে এরকম লিখি কোনো সমস্যা আছে? প্যারামিটারটাকে অপশনাল করে দিলাম, তাই না? সো আমার প্যারামিটার দেওয়াটাও ম্যান্ডেটরি হলো না। আচ্ছা, অথবা তার জন্য আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারি। বেটার নতুন একটা পেজে লোড করে দেওয়া। সো আপডেট পাসওয়ার্ড সাকসেসফুলি, এরকম একটা ফাংশন। পাবলিক ফাংশন আপডেট পাসওয়ার্ড সাকসেসফুলি। সো এরকম একটা ফাংশনকে কল করব আমরা, এখান থেকে রিডিরেক্ট করব। রিডিরেক্ট কি হবে, ইমেল স্ল্যাশ আপডেট পাসওয়ার্ড সাকসেসফুলি। সো এই ফাংশনের কাছে আসবে। এই ফাংশনটা কি করবে, সিম্পলি একটা পেজকে লোড করে দেবে। পেজটা হচ্ছে আপডেট পাসওয়ার্ড সাকসেসফুলি। পাসওয়ার্ড আপডেট পাসওয়ার্ড সাকসেসফুলি। সো আমাকে এই পেজটা তৈরি করতে হবে না। সো ভিউসের মধ্যে গিয়ে পেজেসের মধ্যে থেকে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করছি, একটা পিএসপি ফাইল, আপডেট পাসওয়ার্ড সাকসেসফুলি। সো এখানে আমরা হয়তো একটা মেসেজ থ্রো করতে পারি, your new password updated successfully, you may log in now with your new password। ঠিক আছে, সো আমি যখন এখান থেকে বলে দিলাম পাসওয়ার্ড রিকভারি হলো, এই পেজটা লোড হয়ে যাবে। সো নাও আমি যদি একদম শুরু থেকে আসি, এই পেজগুলোকে সুন্দর করে গুছিয়ে ফেলতে হবে আর কি। হ্যাঁ, চেক কাস্টমার ইমেল, ফরগেট পাসওয়ার্ডে যখন আমি আসছিলাম, যে লাইক আমি যখন কার্টে আছি, কার্ট থেকে যখন আমি চেক আউটে যাচ্ছি, চেক আউট থেকে যখন আমার পাসওয়ার্ড 6টা 1 আছে, ঠিক আছে, আমি বলছি ফরগেট পাসওয়ার্ড। আমি যদিও আমার পাসওয়ার্ড জানি 6টা 1, বাট আমি এখন আপডেট করার চেষ্টা করছি 6টা 2-তে। সো আমার ইমেল অ্যাড্রেস shafana@yahoo.com, ইমেল অ্যাড্রেসটা দিয়ে যখন ক্লিক করছি, ক্লিক করার পর আমার কাছে একটা লিঙ্ক আসছে, আমি এটাকে ক্লিক করার পর একটা ফর্মে যাচ্ছি, আমি নতুন করে আমার পাসওয়ার্ড লিখছি, 6টা 2 দিয়েছি, 6টা 2 দিয়েছি, আপডেট পাসওয়ার্ডে যাচ্ছি। আপডেট পাসওয়ার্ড হওয়ার পর আমাকে একটা এরর বলেছে, ইমেল অ্যাড্রেস আনডিফাইন্ড ভেরিয়েবল, ওইটা ক্লিয়ার করা যাবে। ইমেল অ্যাড্রেস আনডিফাইন্ড ভেরিয়েবল কেন আসলো, এটা কততম লাইনে, ইমেলের 29 নম্বর লাইনে, ইমেলের 29
ও আচ্ছা, এটা তো ঠিকই আছে, এটা আমরা কেন রাখছি? এটা তো দরকার নেই, তাই না? এররটা ভ্যালিডই এসেছে, এররটা ভুল আসে নাই। ঠিক আছে, your new password updated successfully, you may log in now with your new password. সো আমি যদি এখন অ্যাটেম্প করি লগ ইন করার, যদি লগ ইন হয় তাহলে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে ধরে নিতে পারি, তাই না? আমার ইমেল অ্যাড্রেস, আমার এখানে পাসওয়ার্ডটা কী হবে? 6টা 2, 1 2 3 4 5 6, 6টা 2 দিয়ে লগ ইন করার চেষ্টা করছি। ইমেল অ্যাড্রেস অর পাসওয়ার্ড ইনভ্যালিড বলেছে, তার মানে আমার পাসওয়ার্ডটা আপডেট হয় নাই। আমি যদি আমার ডেটাবেসে যাই, আমি পাসওয়ার্ডটা আপডেট করার জন্য মেইলার মডেলে কিভাবে লিখেছিলাম, নিউ পাসওয়ার্ড আসছিল, নিউ পাসওয়ার্ডকে আমরা MD5 করছিলাম, পুট করছিলাম, ইমেল অ্যাড্রেস দিয়ে আপডেট করছিলাম। না, সেট হয়, হোয়ার হয়, আপডেট হয়। আমরা ইউজার গাইডে যাই, চেক করে দেখি আমাদের ডেটাবেসটা কি ছিল, ডিবি ই-কমার্স ব্যাচ 14 কাস্টমার টেবিল, তাই না? টিবিএল কাস্টমার, টিবিএল কাস্টমার, পাসওয়ার্ডটা কিন্তু আপডেট হয় নাই। ওকে, আপডেট না হওয়ার কারণে এটা তো 6টা 1ই রয়ে গেছে। আচ্ছা, ডেটাবেস রেফারেন্স, কোয়েরি বিল্ডার, আপডেটিং ডেটা, রিপ্লেস হচ্ছে, দিস ডিবি সেট, এই যে কন্ডিশন দেখেছেন, দিস ডিবি সেট হোয়ার দেন আপডেট। এখন একটা জিনিস একটু দেখে নেই, যে পাসওয়ার্ড রিকভারি ইমেল, এটা তো ইমেল, আমাদের আরেকটা পেজ আছে পাসওয়ার্ড রিকভারি, যে পেজটা আছে পাসওয়ার্ড রিকভারি পেজের ভেতরে ফর্ম যেটা আছে, ফর্মের ভেতরে মেথড পোস্ট আছে, সব ঠিক আছে। নিউ পাসওয়ার্ড বলা হচ্ছে, এটাও ঠিক আছে। আমরা একটু চেক করব যে ইমেলের এখানে মেইলার মডেলে আমরা যে ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি এবং যে নিউ পাসওয়ার্ডটা পাচ্ছি সেটা আমরা ঠিক পাচ্ছি কিনা। টিবিএল কাস্টমারে যেটা আপডেট হওয়ার কথা, এটা আমার আপডেট নিউ পাসওয়ার্ড এই ফাংশনটাতে আসছে কিনা। আমরা কি ওই ফাংশনটাতে পাঠিয়েছি আপডেট নিউ পাসওয়ার্ড, তাই না? আপডেট নিউ পাসওয়ার্ড, সো আপডেটই হচ্ছে না। সো এখান থেকে আমরা দেখি ইকো নিউ পাসওয়ার্ড, তারপরে এখানে দেখব ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। দেন এখানে আমি এক্সিট করছি। ফরগেট পাসওয়ার্ড shafana@yahoo.com, ক্লিক করার পর আমার নিউ ফর্মটা এসেছে। আমি 6টা আবারও দিচ্ছি, 6টা 2 দিচ্ছি, 6টা 2 দিয়েছি, আপডেট করেছি। আমার এখানে 6টা 2 এসেছে, বাট ইমেল অ্যাড্রেসটা আসেনি। ইমেল অ্যাড্রেসটা না আসার কারণে প্রবলেম হয়েছে। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা না পাওয়ার মূল কারণ হচ্ছে, একটু চেক করি পাসওয়ার্ড রিকভারি পেজে,
আমরা যখন পাসওয়ার্ড রিকভারি পেজে যাচ্ছিলাম, ডাটার মধ্যে এই ইমেল অ্যাড্রেসটা এখানে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, রাইট? তারপরে ডাটা ইমেল অ্যাড্রেস হিসেবে যাচ্ছে ডাটার মধ্যে পাসওয়ার্ড রিকভারি পেজে এই জায়গাটাতে ইমেল অ্যাড্রেসটা আসার কথা। আমি একটু এটা হিডেনে না রেখে টেক্সট করি, ঠিক আছে, যে আমি এই পেজটার মধ্যে আমার ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি কিনা। টেক্সটটা পেজের ভেতরে আমার ইমেল অ্যাড্রেস কিন্তু নেই। তার মানে প্রবলেমটা কোথায় হয়েছে? এই পেজের ভেতরে যখন পাস করা হচ্ছে তখন ডিকোড করে যে আমি ইমেল অ্যাড্রেসটা পেলাম, আমি একটু দেখি, ইকো প্রিন্টার আমার ডাটার মধ্যে আছে কিনা। ডাটার মধ্যে যদি থাকে তাহলে গুড। all published category ইমেল অ্যাড্রেস ব্ল্যাঙ্ক। ডাটার মধ্যে আমার যে ইমেল অ্যাড্রেসটা সেটা ব্ল্যাঙ্ক পাচ্ছে। এই ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে যখন ইকো করছিলাম ডিকোড করার পর তখন পাচ্ছিলাম কিনা। এখানেই কিন্তু পাচ্ছে না, না পাওয়ার কারণ এই যে এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা নেই। কারণটা কি? বুঝতে পেরেছি প্রবলেমটা কোথায় হয়েছে। এখানে একটা প্রবলেম আছে, খেয়াল করেন। এই যে এনক্রিপ্টেড স্ট্রিংটা আমি যখন কোনো একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি তার মধ্যে এখানে কিন্তু সেটা নেই। স্ল্যাশ, এই যেখানে একটা স্ল্যাশ আছে, খেয়াল করেছেন? স্ল্যাশটা যখন আছে এই এনক্রিপ্টেড স্ট্রিংটা আসে, বাট ওই এনক্রিপ্টেড স্ট্রিংটা কি প্যারামিটার দিয়ে মানে যখন স্ল্যাশ পেয়েছে তখনই কি প্যারামিটারের সেগমেন্ট হয়ে গেছে? আমি কি বলি, আমার ফাংশনের পরে কি থাকবে? প্যারামিটার, ফার্স্ট প্যারামিটার, পার স্ল্যাশে সেকেন্ড প্যারামিটার। সো আমি একটা প্যারামিটার রিসিভ করেছি, তার মানে 100% এনক্রিপ্টেড কোড আমি পাই নাই। সেটাকে ডিক্রিপ্ট করার পর কি এসেছে খেয়াল করেছেন? এলোমেলো কিছু একটা এসেছে। তাহলে আমাদের এখানে একটা ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। টেকনিকটা অ্যাপ্লাই করার জন্য কাজ করতে হবে এখন আমাদের।
দেখেন আমরা এখন যেটা করব, পাসওয়ার্ড রিকভারি ইমেলে যে ইমেল অ্যাড্রেসটা যে ইমেল অ্যাড্রেসটাকে আমরা আনছি, এনকোড করছি, যখনই কোনো স্ল্যাশ পাবে, স্ট্রিং রিপ্লেস নামে একটা বিল্ট ইন ফাংশন ইউজ করছি। স্ট্রিং রিপ্লেস নামে একটা বিল্ট ইন ফাংশন আমি ইউজ করছি এখানে। এই এনক্রিপ্টেড ইমেলটা এখানে আমি যদি বলি শুধু ইমেল, কি হচ্ছে, যদি ওই এনক্রিপ্টেড স্ট্রিংয়ের মধ্যে কি থাকে, স্ল্যাশ থাকে, তাহলে রিপ্লেস করে দিবে কি %f2 দিয়ে। তার মানে স্ল্যাশ আসলেই %f2 হয়ে যাবে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন তাহলে এই ইমেলটা যাবে কি আমার প্যারামিটারে। ওকে, যে কোনো কিছু আপনি যে কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে পারেন, বাট আমি %f2 কেন দিচ্ছি, এটা এমন কোনো ক্যারেক্টার নেই যেটা ইউআরএল এ অ্যালাউড না, এবং 3-4টা ক্যারেক্টার দিলে যেটা হয় যে এই ধরনের পাশাপাশি ক্যারেক্টার আসার সম্ভাবনা খুব কম থাকে। কারণ আমারও তো ওখানে একটা র্যান্ডম ক্যারেক্টার জেনারেট হচ্ছে, যার ভেতরে %f2 যদি চলে আসে হঠাৎ, তাহলে পরবর্তীতে ডিক্রিপ্ট করতে গিয়ে সেখানে তো আবার রিপ্লেস হয়ে যাবে স্ল্যাশ দিয়ে, বোঝা যাচ্ছে? সো আপনি এখানে যে কোনো স্ট্রিং দিতে পারেন, বাট লেন্থটা একটু বড় দেওয়াই ভালো। 3 ক্যারেক্টার, 4 ক্যারেক্টার, 5 ক্যারেক্টার, এরকম একটা লেন্থ দেওয়া ভালো। হ্যাঁ, হ্যাঁ, মাঝে মাঝে কাজ করছে, এই কারণ মানে স্ল্যাশ না পড়লে কাজ করছে, স্ল্যাশ পড়লেও তো আর কাজ করবে না। সো প্রথম দিন বা আজকেও আমরা যখন ইমেল অ্যাড্রেসটা দেখলাম তখন স্ল্যাশ ছিল না, এই কারণে কিন্তু আমরা ইমেল অ্যাড্রেসটা পাচ্ছিলাম। বাট এখন যখনই স্ল্যাশ আসছে তখনই কিন্তু প্রবলেমটা জেনারেট হয়েছে। সো আমি স্ল্যাশ দিয়ে ইমেলটাকে নিয়ে নিলাম, বাট পরবর্তীতে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি যখন রিকভারিতে যাওয়ার সময় আবার উল্টো কাজটা করব, যে ইমেল অ্যাড্রেসটা আমি পেলাম, মানে ডিকোড করার আগে, এই কাজটা আমি অ্যাকচুয়ালি করব ডিকোড করার আগে যেটা করব, যে এই যে এনক্রিপ্টেড ইমেল অ্যাড্রেসটাকে আমি রিপ্লেস করব %f2 কে স্ল্যাশ দিয়ে। তারপর ওই ইমেল অ্যাড্রেসটাকে আমি ডিকোড করব, দেন আমি মূল ইমেল অ্যাড্রেসটা পাবো। এখন এই মূল ইমেল অ্যাড্রেসটা আই থিঙ্ক ঠিক থাকবে। সো যদি এখান থেকে আমরা চেক করি, রিলোড দেই, দেখেন ক্লিক, স্ট্রিং যাচ্ছে, এই যে দেখেন এক জায়গায় %f2 বসে গেছে, এখানে %f2 বসে গেছে, তার মানে কি স্ল্যাশ ছিল। সো এটা কি আমার %f2 রাইট, সেটাকে কিন্তু আবার আমি এখন ভ্যালিড ইমেল অ্যাড্রেসে পাচ্ছি, যে ইমেল অ্যাড্রেসের ভেতরে আমার ইমেল অ্যাড্রেসটা চলে আসে। ওকে, সো এখন ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা আপডেট করতে আই থিঙ্ক পারবো। দিস চেক ক্লিক। সো প্রবলেমটা না হলে, স্ল্যাশটা না আসলে কিন্তু আমরা বুঝতেই পারতাম না, তাই না? এই যে ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দেখা যাচ্ছে। সো এটাকে আমরা কি করে দিব, পেজের ভেতরে হিডেন করে দিলাম, লোড, পাসওয়ার্ড দিচ্ছি, 6টা 2 দিয়েছি, 6টা 2 দিয়ে আমি আপডেট করছি। আপডেট করতে এসে আমি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দুইটাই পাচ্ছি। এখন আমি মেইল আর মডেলে যাচ্ছি, মেইল আর মডেলে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দুইটা পাওয়ার পর যখন আপডেট দিচ্ছি, এটা আপডেট হয়ে একটা পেজে ফেরত যাবে, রিকভারি হয়ে গেছে। এখন আমি যদি লগ ইনের চেষ্টা করি 2টা 2 দিয়ে, 6টা 2 দিয়ে চেক আউটে যাচ্ছি, এবং এখন চেষ্টা করছি যে আমি লগ ইন করবো, 6টা 2, দেন লগ ইন, আমি লগ ইন করে গিয়েছি। সেটা বোঝা গেল, তো পুরো সার্কেলটা কমপ্লিট হলো। সো হোম ট্যাক্স দিয়ে দিচ্ছি কিছু। হোম ট্যাক্সটা হচ্ছে
যে অ্যাড টু কার্ট করার পর আমরা যখন রেজিস্ট্রেশন করছি, রেজিস্ট্রেশন করার পর শিপিং অ্যাড্রেস আসছে। সো শিপিংটা ডেটাবেজে সেভ করতে হবে এবং শিপিংয়ের আইডিটা সেশনে সেট করে দিতে হবে। এবং শিপিং সেভ হলে পেমেন্টের একটা ফর্ম আসবে, রেডি বাটন থাকবে ক্যাশ অন ডেলিভারি, রেডি বাটন থাকবে পেপাল, আর নিচে একটা বাটন থাকবে প্লেস অর্ডার। শিপিং টেবিলে সেভ হবে। নতুন একটা টেবিল ক্রিয়েট করতে হবে যাকে আমি বলবো শিপিং টেবিল। এই শিপিং টেবিলে ডাটাটা সেভ হয়ে যাবে। সেশনে শিপিং এর আইডিটা রেখে দিতে হবে যেভাবে আমরা কাস্টমার আইডি নিয়েছিলাম, আর একটা পেমেন্ট ফর্ম আমার সামনে চলে আসবে। এই কাজটুকু হোমওয়ার্ক। হ্যাঁ, ফর্মে থাকবে দুইটা রেডি বাটন আর একটা বাটন। দুইটা রেডি বাটন, পাশে লেখা থাকবে ক্যাশ অন ডেলিভারি, পাশে লেখা থাকবে পেপাল। দুইটা রেডি বাটন আর নিচে একটা বাটন প্লেস অর্ডার। ওকে, তো তারপরের দিন আমরা অর্ডারটা যেন সেভ করে দিতে পারি। ওকে, ঠিক আছে।